لله الصلاة والسلام على رسول الله وما توفيقي إلا بالله فعليه توكلت وإليه أنيب। মাননীয় আদালত, আমি পরিষ্কার করতে চাই, 1971 সনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার ভূমিকা রাজনীতির বাইরে অন্য কোনো কিছুর সাথে জড়িত ছিল না। রাজনৈতিকভাবে আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য দাবি করেছি। জামাত ইসলামীও শেষ পর্যন্ত দাবি করেছে, ইসলামী ছাত্র সংঘ দাবি করেছে, এবং আমি নয়, গোটা দুনিয়া বিশ্বাস করে যদি ওই নির্বাচনের ফলাফল অনুযায়ী ক্ষমতা হস্তান্তরিত হতো, তবে ইতিহাসের এই মর্মান্তিক ঘটনা ঘটত না। সেই সাথে ইতিহাস এটাও জানে, সেই নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের পথে কে বাধা সৃষ্টি করেছিল, কারা বাধা সৃষ্টি করেছিল। জামাত ইসলামী ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করার মতন কোন একটি কথা বলেছে, ঘটনা ঘটিয়েছে, এমন প্রমাণ কেউ দিতে পারবে না। ইসলামী ছাত্র সংঘের সভাপতি হিসেবে ভুট্টো সাহেবের কথার প্রথম প্রতিবাদ আমি করেছিলাম। ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করেছেন জুলফিকার ভুট্টো সাহেব। তাকে ইলিয়াস সাহেব ব্যবহার করেছেন না তিনি ইলিয়াস সাহেবকে ব্যবহার করেছেন, অথবা দুজনে মিলে এটা করেছেন, এই ম্যাটার অফ ইনভেস্টিগেশন। কিন্তু ঘটনা আমরা জেনোসাইডের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতি, যে কারণে, সেই কারণের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। ঘটনাক্রমের সময় আমি ইসলামী ছাত্র সংঘের পাকিস্তান প্রেসিডেন্ট ছিলাম। প্রেসিডেন্ট ছিলাম সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। সেপ্টেম্বরের 25 থেকে 30-এর মধ্যে মুলতানে কনফারেন্স করে নির্বাচন করে আমি দায়িত্বমুক্ত হয়েছি। এরপরে আমার আর কোন অ্যাক্টিভিটিস ছিল না। আমি একটি রিসার্চ একাডেমিতে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছি। 16 নম্বর চার্জে যে ঘটনাটা আপনি এনেছেন, এই সময় আমি ইসলামী ছাত্র সংঘের সভাপতিও না, ইসলামী ছাত্র সংঘের সদস্য, জামাত ইসলামীর কোন দায়িত্ব, অতএব এই সময় আমার কোন ভূমিকা থাকার কথা নয়। আল-বদর কমান্ডার বলা হয়েছে। পত্রিকার যে সমস্ত কাটিং গুলোকে এভিডেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, তার কোন একটিতে আমার নামের সাথে আল-বদর কমান্ডার, বারাজাকার কমান্ডার, অধিনায়ক এই ধরনের কোন ডেজিগনেশন নেই। ফরমাল চার্জ হিসেবে যে বইটা আমাদের হাতে দেওয়া হয়েছে, এই বইয়ের 36 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, আগে আনসার বাহিনীকে রাজাকার বাহিনীতে রূপান্তরিত করা হয়, আনসার বাহিনীর সমস্ত সম্পদ রাজাকার বাহিনীকে হস্তান্তর করা হয়, এবং আনসার বাহিনীর অ্যাডজুটেন্টকে রাজাকার বাহিনীর অ্যাডজুটেন্ট হিসেবে রাখা হয়, আনসার বাহিনীর অফিসাররাই রাজাকারের অফিসার। অতএব সেখানে আমার অধিনায়ক হওয়ার সুযোগটা কোথেকে আসবে? আপনাদের তৈরি করা বই থেকে এটা প্রমাণিত হয়, যেখানে আমার এই সুযোগটা ছিল না। যে আইনগত কথা তারা বলবে, আমি আমার কথা যেটা বলে যাচ্ছি, যে আমি সভাপতি হিসেবে কিছু জায়গায় ভিজিট করেছি, কিছু বক্তব্য দিয়েছি, কিন্তু পত্রিকার বক্তব্য সবটা আমি মনে করি না। এটারও দলিল আপনাদের তৈরি রিপোর্টের মধ্যে আছে। যশোরে আমার একটা বক্তৃতার কথা আছে, যে আমি সূরা তাওবা 111 এবং 112 নম্বর আয়াতের ভিত্তিতে কথা বলেছি।
কিন্তু লক্ষ্য করে দেখেন 111 নম্বরের আংশিক তর্জমা আছে, সম্পূর্ণ তর্জমা নেই। আর 112 নম্বর আয়াতে একটি শব্দের তর্জমা নেই। এটা প্রমাণ করে সংবাদপত্রে বক্তার সব তথ্য রিপোর্ট হয় না। অতএব অন্যান্য ব্যাপারেও আমার নামে যে সমস্ত কথাবার্তা আসছে সেখানেও এটা হওয়াটা বিচিত্র নয়। সেগুলো আমি এবার আসছি যে সমস্ত ক্রিমিনাল অফেন্সের কথা বলা হয়েছে, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, আল্লাহর কাছে পরিষ্কার। আমার একটা রাজনৈতিক ভূমিকা ছিল, কিন্তু অনৈতিক কোন কাজের সাথে, মানবতা বিরোধী কোন কাজের সাথে আল্লাহ তাআলার মেহেরবানি আমি জড়িত হইনি, আল্লাহ তাআলা আমাকে জড়িত করেননি। যে ঘটনাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, একটি ঘটনাও আমার উপস্থিতিতে হয়নি, আমার সামনে হয়নি, আমার নলেজের ভিত্তিতে হয়নি, আমার সম্মতিতে হয়নি, এবং আমি জানতাম না। মাননীয় আদালত, আমি কয়েকটা জায়গায় সফর করেছি, সেগুলো থেকে আসছে। কিন্তু আমি এই যুদ্ধের সময় আমার মা বাপের একমাত্র ছেলে সন্তান, আমি তাদের সাথে দেখা করার জন্য যাই। আমি আমার এলাকায় অবস্থান করি না, বৃহত্তর পাবনার কোন এলাকায় তো দূরের কথা, আমার নিজের বাড়িতে যাই। অতএব সেই জায়গার যে কয়েকটা কাহিনী বানানো হয়েছে, আমি পূর্ণ দায়িত্বশীলতার সাথে বলতে চাই, এগুলো ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার ছাড়া কিছু নয়। এগুলোর সাথে আমার কোন সম্পৃক্ততার প্রশ্ন ওঠে না। এর অনেকগুলো জায়গায় আমি চিন্তা মনে, 86-তে আমি নির্বাচনে গিয়েছি, তার আগে আমি অনেকগুলো জায়গায় চিন্তা করি না। এখানে দেখা গেল কোন জায়গার ঘটনা যে আমাকে ভোট না দেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য আমি মিটিং করে একটু করেছি। 70-এর নির্বাচনে আমি অংশ নিই, আমি এমএলএ প্রার্থী হিসেবে দাঁড়াইনি, এমপি হিসেবে আমাকে ভোট দেওয়ার প্রশ্ন আসলে বলতে